আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। শুধু ভালো না, অনেক ভালো আছি। সত্যি মনে হচ্ছে যে বুকের ভেতর থেকে একটা অনেক বড় বোঝা নেমে গেল। এত অশান্তিতে ছিলাম আমরা এত কষ্টে ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন সত্যি মনে হচ্ছে অনেক হালকা হয়ে গিয়েছি। আমরা স্বাধীন, আমাদের বিজয় হয়েছে। তবে আমি স্বপ্নেও কল্পনা করেছিলাম না যে আমার আজকের দিনটাতে আমরা আসলে বিজয়টা পাবো। তবে ভেবেছিলাম যে হ্যাঁ, 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু আজকের দিনটা আমি কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, অনেক কিছু শেয়ার করব। সো শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কি মতামত সেটাও কিন্তু আমাকে জানিও। আমরা যারা বাংলাদেশের মানুষ তাদের জন্য, আমাদের জন্য আজকে কিন্তু মানে সবচেয়ে খুশির দিন। দীর্ঘ অনেক যুদ্ধের পরে, হাজারো মানুষের প্রাণ যাওয়ার পরে আজকের দিনটা ফিরে পেয়েছি। মানে মানে কি যে পেয়েছি আসলে ভাষা নেই, মানে অনুভূতি কিভাবে প্রকাশ করব। তো সকালবেলা আমার ঘুম ভেঙেছিল এইভাবেই। বৃষ্টি হয়েছিল রাতে, আর দেখছি প্রকৃতিটা অনেক সুন্দর একটা রূপ নিয়েছে। ভালোর যে জয় হয় এটা আবার প্রমাণ হলো। আর যে সব খারাপ জিনিস সেগুলো আল্লাহ তাআলা আসলে আমাদের কাছে চিরস্থায়ী রাখবে না। উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তাআলা নিজেই। তো যেভাবে হোক না কেন, আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে। ইনশাল্লাহ সামনেও ভালো হবে। আমি কিন্তু বিয়ের ব্লগগুলো ছাড়ছিলাম, আর কালকে না মনটা এত খারাপ ছিল, আমার কোনোভাবে ইচ্ছে করছিল না যে আমি বউ ভাতের ব্লগটা তোমার আপলোড দেই। মানে মন টানছিল না কেন জানি। বাট আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা না বলে আসলে ধৈর্য সহ্য কোনোটাই নিতে পারছিলাম না। যার জন্য আজকের দিন 5 আগস্ট আমাদের জীবনের অনেক সুন্দর একটা মুহূর্ত, আসলে ইতিহাস সৃষ্টিকারী ঘটনা হয়ে গিয়েছে। যেটা আসলে শ্রীলঙ্কার মতোই আমাদের বাংলাদেশের পরিণতি এখন আমাদের চোখের সামনে। তো আমার দিনটা কিভাবে শুরু হলো, বা আমি এখন ঢাকায়, বিয়ের ব্লগটা আমি অবশ্যই নেক্সটে ছাড়বো, মানে বউ ভাতের ব্লগটা। তবে আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, সুন্দর সুন্দর কথা বলবো। প্লিজ তোমাদের মতামতটা আমাকে জানিও, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। কেননা তোমাদের কি মতামত, তোমরা কি চিন্তাধারা রাখো আমাদের দেশের সম্বন্ধে, আমাদের ভাই বোনদের সম্বন্ধে। তবে এখন শুধু মনে হচ্ছে কি জানো, যে যারা প্রাণ দিয়েছে আছে না, যে সাঈদ, মুগ্ধ, এইগুলো তো আসলে অনেক আমাদের পরিচিত এখন। বাট অপরিচিত যারা মারা গেছে, বা আমরা জানিও না আসলে কত শত শত মানুষ মারা গিয়েছে, তাদেরকে যদি একবার বলতে পারতাম এখন যে হ্যাঁ আমরা স্বাধীন। যারা শহীদ হয়েছে, যে বোনগুলো, যে ভাইগুলো আমাদের এত কষ্ট, এত যুদ্ধ করেছে, তাদেরকে যদি আসলে একটাবার আমরা শোনাতে পারতাম যে হ্যাঁ আমরা এখন স্বাধীন, আমরা জয়ী হয়েছি, বিজয়টা কিন্তু আমাদেরই হয়েছে। তো আসলে দুর্ভাগ্য আমাদের যে তারা আমাদের সাথে নেই। তবে আল্লাহ তাআলা তাদেরকে যেখানেই রাখুক, জান্নাত নসিব করুক। কিছুদিন ধরে কিন্তু দমটা বন্ধই হয়ে আসছিল। যাই হোক, এখন প্রাণ খুলে নিঃশ্বাস নিবে বাংলাদেশের মানুষ। তবে আমার সকালটা শুরু হলো, তারপরে আমার সকালের নাস্তা ছিল আজকে পরোটা, ডিম পোস্ট আর আলু ভাজি। তারপরে নাস্তা করার পরে আমি বেডরুমে চলে আসছি। আর শোনো, মানুষ কিন্তু ভালোটাই সবসময় প্রেজেন্ট করতে চায়, বা অর্গানাইজ থাকে, সেটাকে সুন্দর করে আরও অর্গানাইজ করে দেখাতে চায়। আমরা খারাপটা খুব কমই দেখাই, যে আসলে আমাদের বাসাটা কতটা সুন্দরভাবে গুছানো থাকে বা পরিপাটি থাকে, এইটাই আমরা শেয়ার করি, বা আমরা কিভাবে অর্গানাইজ করছি, ডেকোরেশন করছি, ইচ অ্যান্ড এভরিথিং। বাট আসলে যে একটা জিনিস না সবসময় একই রকম থাকবে তা কিন্তু না। তো আমি সবার আগে বেডটা শেয়ার করলাম, যে ঘুম থেকে ওঠার পরে আমি যেহেতু তোমার কিচেন রুমে চলে গিয়েছিলাম, ওদের বাবা উঠেছে লাস্টে। সো আমার বেডটা এইভাবেই, এই অবস্থাতেই থাকে প্রতিদিন। গোছানোর পরে, অর্গানাইজ করার পরে, তারপরে না মনে হয় যে হ্যাঁ আমার বাসাটা পরিপাটি। আর একটা বেড যদি পরিপাটি না থাকে, তাহলে কিন্তু মনে হয় পুরো বাসাটাই অগুছালো, এটা আমার কাছে মনে হয়। আমাদের সংসারে, আমাদের হাউসওয়াইফের যে রুটিন, তার মধ্যে কিন্তু সবার আগে পড়ে একটা বিছানা সুন্দর করে পরিপাটিভাবে সাজানো। আর আমি সবসময় বলি, কিন্তু আমাদের বাসার মধ্যমণি বা প্রাণকেন্দ্র হচ্ছে ডাইনিং টেবিল, বা তোমার আছে না যে লিভিং রুম। আসলে এগুলোতে তোমার চোখে পড়ার মতো আছে না,
যে তোমার বাচ্চাদের রুম বা গেস্ট রুম, সেগুলো যদিও তোমার হচ্ছে যে গেস্ট রুমে যখন কেউ থাকে না সেটা গোছানো অবস্থাতেই থাকে, বাট বাচ্চাদের রুমটা এত অগোছালো থাকে কেননা তারা তো আর পরিপাটি না। তো যার জন্য আসলে আমার এই দিনটাকে আমি এইভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তবে আমি কিন্তু এর আগেও বললাম, আমি একটাবারও কল্পনাও করেছিলাম না যে হ্যাঁ আজকে আমরা বিজয়ী হব, তবে হয়ে গেছি, যার জন্য আলহামদুলিল্লাহ। তবে আমার কাজের আপাটা বাসায় এসে খুব তোমার বলছিল যে আপা আমি তো ভয়ে ভয়ে এসেছি, খালপাড়ের অবস্থা খুবই খারাপ। আমরা যেহেতু আমি যেহেতু ঢাকা উত্তরায় থাকি, তো খালপাড়টা আমাদের একেবারেই কাছে, রূপায়ণ সিটির কাছে। তো সেক্ষেত্রে তোমার ওই জায়গাতে অনেক ভাঙচুর বা সেনাবাহিনী সবাই নেমেছে, আতঙ্কময়, গুলি চলছে, এগুলো এসে বলছিল আপা। তো আমি আপাকে বলছিলাম যে আপা আপনি তাহলে এই অবস্থায় এসেছেন কেন? আসলে আপা হচ্ছে যে গতকালও এসেছিল না, যার জন্য আপায় আসছে যে কয়দিন আর আসলে না এসে পারা যায়। তো যার জন্য আপার কাছ থেকে সব কিছু ডিটেলস শুনে আরও ভয় লাগছিল, প্রত্যেকটা সেকেন্ডে ভয়ে থাকছিলাম আমরা। আমাদের উত্তরায় আমরা 12 নম্বর সেক্টরে থাকি, সেইখানে কিন্তু আলহামদুলিল্লাহ একটু কম, কিন্তু আমাদের পাশের 11 নম্বর সেক্টরে ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আর তোমরাও জেনে থাকবে যদি তোমরা নিউজ দেখে থাকো যে উত্তরার অবস্থা কতটা ভয়ঙ্কর ছিল। তবে ওই যে বললাম না, আলহামদুলিল্লাহ আমাদের রোডে কোনো রকম কোনো কিছু হয় নাই, তবে আমরা গুলির আওয়াজ বা বোমের আওয়াজ এগুলো পাচ্ছিলাম, আর আল্লাহকে আমরা ডাকছিলাম। মনে অনেক জোর সাহস থাকা সত্ত্বেও আসলে বের হতে পারিনি রাজপথে। তার মানে এই না যে দেশের জন্য আমরা দোয়া করিনি, সবসময় প্রতিনিয়ত আমাদের দোয়া ছিল যেন জয়টা সবারই হয়। সবার আর্তনাদ, সবার কান্না, কারো সন্তান মরে যাওয়া, একটা সন্তান মরে যাওয়া একজন মায়ের জন্য যে কতটা বেদনাদায়ক শুধু আমরা মায়েরাই জানি। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকের যে বিজয়, এটা আসলে ওই যে বললাম না যে অনুভূতি প্রকাশ করব কি করে, যার জন্য আসলে আমার আজকের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা, যে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো। মনটা ছটফট করছিল কিছুদিন ধরে যে আসলে কি হচ্ছে না হচ্ছে। আমি যেহেতু বিয়ের ব্লগগুলো আপলোড দিচ্ছিলাম, যার কারণে কানেক্ট করতে পারছিলাম না তোমাদের সাথে। তো তোমাদের মতামতটা আমাকে জানাবা, তাহলে আমার খুবই ভালো লাগবে যে তোমরা কোন চিন্তাধারা রাখো। তোমরা দেখতেই পেলা যে আমার এই ড্রয়িং রুমটার কি অবস্থা করে রেখেছে ওরা দুই ভাই যখন টিভি দেখতে আসে ড্রয়িং রুমে, তোমার কোনো কিছু ঠিক রাখে না। আমার দোলনা বলো বা কুশন কাভার বলো, সোফা বলো, পানি খাবে, বিস্কিট খাবে, চানাচুর খাবে, মুড়ি খাবে, এখানেই সব ফ্রুটস খাবে, মানে জঘন্য করে রাখে। আর তাছাড়া এখন মনে করো তারা যেহেতু বাসায়, আর করোনার সময় কি হয়েছিল যে একটা আতঙ্ক ছিল যে রোগটা হলে মরে যাব, বাট এই সময় একটা আতঙ্ক যে আল্লাহ কি হবে। এখন তো সবাই আমরা বিপদে ছিলাম, শুধু বাংলাদেশের মানুষ, তখন ছিল সারা পৃথিবীর মানুষ বিপদে, আর এখন শুধু ছিলাম আমরা বাংলাদেশের মানুষ। তো সেই ক্ষেত্রে যেহেতু নেট বন্ধ, বাচ্চাদের তোমার হচ্ছে যে একের পর এক তারা কি করবে তারা, তো এমনিতেই তারা দুষ্টু, তার উপরে তোমার হচ্ছে যে স্কুল অফ হওয়ার পরে না দুষ্টামিটা আরও হাজার গুণে বেড়ে গিয়েছে। যদিও তোমার হোয়াটসঅ্যাপের অনলাইনে ক্লাস হচ্ছিল, কিন্তু কাল থেকে হোয়াটসঅ্যাপটাও অফ ছিল, যার কারণে আজকে ক্লাস হয় না একেবারে। তো আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে তোমরা 1 ঘন্টা টিভি দেখবা বা 2 ঘন্টা দেখবা, তখন যা বড় অবস্থা, ওরা থাকাকালীন তো এখানে আসাই যায় না। তো আমি ভাবলাম যে আসলে আমার গ্রাম থেকে আসার পরে আর দোলনার কাভারটা একেবারে চেঞ্জ করা হয় নাই, তো ভাবলাম যে আগে ওইটা চেঞ্জ করে নিই, তারপরে আমি সোফা বা লিভিং রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখবো। আর তাছাড়া ওদের বাবা যেহেতু বাসায় আছে, ও যেহেতু একেবারে নোংরা পছন্দ করে না, যার কারণে একটু পরিপাটি বা অর্গানাইজ করে রাখতেই হয়। আর আমাদের হাউসওয়াইফদের আসলে কিছু করার ছিল না এই অবস্থায়। আমরা যে রাজপথে নামবো, আমরা হয়তো বা বিশেষ করে আমি তোমার 2টা আমার ছোট বাচ্চা, আমি কিভাবে রাজপথে যাই, আমি চাইলেও যেতে পারি নাই 2টা বাচ্চার জন্য, যে তারা আমাকে যেতেও দিবে না। আর তাছাড়া আমি তো আমার হাত পা বাঁধা, যদি আমারও সেই স্টুডেন্টদের মতো বড় বড় বাচ্চা থাকতো, তারা বুঝতে শিখতো, আমি অবশ্যই তাদেরকে নিয়ে নামতাম। এই আন্দোলন কেননা শুধু স্টুডেন্টদের ছিল না, এই আন্দোলন পুরো বাংলাদেশের ছিল।
প্রথমে ছিল শুধু ছাত্রদের, কিন্তু পরে আর ছাত্রদের ছিল না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা শুধু বাসায় বসে দোয়াই করতে পেরেছি। তবে আমার এই ব্লগটার মাধ্যমে আমি জানি না যে আমার বাচ্চারা মানে এই দিনটা মনে রাখবে কিনা, পারবে না, যেহেতু তারা ছোট, হয়তো স্মৃতি থেকে ভুলেও যেতে পারে। বাট আমার ব্লগটা যদি থাকে, তারা কখনো যদি দেখে, তারা বুঝবে আসলে যে এই আন্দোলনটা গেল বা আজকের দিনটা কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের বাংলাদেশের জন্য, আমাদের জনগণের জন্য, আমাদের ছাত্রদের জন্য। তবে আমি আশা করব যে আমার বাচ্চাগুলো যেন বড় হয়ে আসলে সত্যের পথেই চলে, সত্যের যেন সারা জীবন জয় হয়। তো সোফার কাভারটা চেঞ্জ করে নিলাম আস্তে আস্তে। আর বাসায় কিন্তু বসে থেকে খুবই বোরিং লাগে, যেহেতু মনে করো কাজেও মন বসে না। অনেক ক্ষেত্রে তো মনে হচ্ছিল যে না, আর চলেই না, করবই না। আর শারীরিকভাবেও একটু ঠান্ডা ঠান্ডা ছিল আমার। তার উপরে আবার তোমার দেশের এইরকম পরিস্থিতি, কোনোভাবেই কোনো কিছু ভালো লাগছিল না। আর একটা বিষয় কি, যে তুমি কোথাও থেকে মুভ করলে তার ওয়েদারটা একটু ম্যাচ হতে সময় লাগে, যার কারণে আমি ঢাকা থেকে তোমার রাজশাহীতে গেলাম, রাজশাহী থেকে আবার ঢাকায় ব্যাক করেছি। তো এত পরিমাণে মানে শরীরটা এত খারাপ লাগছিল। আর মেন রিজনটাই ছিল দেশের এইরকম পরিস্থিতি। মনে হচ্ছিল যে সারাক্ষণ নিউজ দেখি, বা ভিতরে একটা টেনশন কাজ করছিল যে আমার হাজব্যান্ড অফিসে যাচ্ছে, ভালোভাবে ফিরবে কিনা, বা সুন্দরভাবে কোনো কিছু হবে কিনা, বাচ্চাটা আমার জানালার পাশে দাঁড়িয়ে আছে, কোনো কিছু হবে কিনা, বা বারান্দায় আমি যাব, যদি আমাকে কেউ গুলি মারে, বা বাচ্চারা পার্কে যাবে, সে ফিরে আসবে কিনা। সব সময় এই রকম আতঙ্কের মধ্যে থাকাটা, জীবনটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আমরা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। আর এটা আসলে সবাই উপলব্ধি করেছি, আমরা যারা ঢাকাবাসী বিশেষ করে। ঢাকার বাইরেও অনেক হচ্ছে, কিন্তু ঢাকাতে তো প্রতিনিয়ত হয়ে চলেছে সব সময়, যার শেষটা কিন্তু আজকে অনেক সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই এখন পর্যন্ত দোয়া করতে পারি যে যা কিছু হবে ফিউচারে যেন ভালো কিছুই হয়। দেশটা কিন্তু আমাদের। এই মানুষগুলো দিনের পর দিন কষ্ট করেছে, আসলে আমরা তো বাসায় বসে আছি, আমাদের কষ্টটা অতি সামান্য। বাট যারা দিনের পর দিন সহ্য করে এসেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যাদের প্রাণ গিয়েছে, তাদের মধ্যে আসলে কতটা যে আজকে খুশির দিন তারাই জানে। তো আমরা শুধু ওই যে বলতেছি যে দোয়াটাই করতে পারি, আমরা দোয়া করি যেন ফিউচারে অনেক কিছু ভালো হয়। তো আমার বাসাটা আমার সুন্দর করে গুছিয়ে নিলাম, পুরো বাসাটা। আসলে মনে না অনেক কথা চাপা ছিল, যার কারণে আমি শুধু বক 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 করেই গেলাম। আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি আমার দুই বাচ্চাকে বলেছিলাম তোমরা ড্রয়িং রুমে যাবে না, অবশ্যই খেলার ঘরে বসেই খেলো। আর ওদের বাবা নিচে গিয়েছিল। আমার ফেস ওয়াশটা না এমন একটা পয়েন্টে এসে শেষ হয়েছে, আর আমি কখনো সাবান ইউজ করতে পারি না আমার চোখে, কারণ আমার একটু অ্যালার্জির সমস্যা আছে। আর কিছু আম এনেছিল তোমার 2 দিন হলো, আর এই আমটা কিন্তু এভাবে পলিথিনেই ছিল। অলরেডি তোমার হচ্ছে যে কিছু আম খাওয়া হয়ে গিয়েছে, প্রায় 5টার মতো তো শেষ হয়ে গিয়েছে, আরও 5টা আছে। তো যার কারণে আমি যেহেতু তোমার ডাইনিং টেবিলটা একটু অর্গানাইজ করে নিব বা পরিষ্কার করে নিব, তার কারণে আমি ভাবলাম যে আমগুলো অন্তত আমি সুন্দর করে বাটিতে উঠিয়ে রাখি। আর এক একটা আম ছিল বিশাল সাইজের, আর এই আমগুলো কিন্তু অনেক মিষ্টিও ছিল। আমি জানি না এই আমের নাম কি, তবে দেখেই মনে হচ্ছিল যে মানে বিদেশি বিদেশি একটা ভাব আছে। তবে লিভিং রুম আমি গোছানোর পরে আমি শাওয়ারটা সেরে নিয়েছি, কেননা রান্না করব। আর কেন জানি খুবই খারাপ লাগছিল, মাথা টাথা ঘুরাচ্ছিল, মানে অস্থির লাগছিল ভিতরটাতে, ভালোই লাগছিল না। কেন হচ্ছিল এমনটা জানি না, শুধু গলা শুকিয়ে যাচ্ছিল আমার। তো যার কারণে আসলে নিজের গোসলটা আগে করে নিলাম। আমি সচরাচর রান্না করার পরেই তোমার শাওয়ারটা করি, বাট আজকে তোমার আগেই গোসলটা সেরে ফেলেছি। তো আজকে রান্না করেছি আমি হচ্ছে মুরগির মাংস। ওদের
দুই ভাইয়ের জন্য যে একটু মুরগির মাংস আছে ওদেরকে রান্না করে দেই, আর আমাদের জন্য রান্না করব কুমড়া আর হচ্ছে পুঁটি মাছ। আর এই যে একটু মানে ছোটও না বেশি বড় না, মাঝারি সাইজের বড় বড় পুঁটি মাছগুলো ভেজে আমি কুমড়া দিয়ে রান্না করেছি। আর আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ার পরেই প্রায় তোমার হচ্ছে 1:45টার দিকে আমরা জাস্ট নিউজ দেখছি, আর এইরকম ঢল মিছিল দেখে তো আমরা অবাক। তখনই আসলে আন্দাজ হয়ে গিয়েছে আমাদের যে আজকে তো শেখ হাসিনা শেষ, আজকে আর তার ঠাঁই নেই, আর এটা শ্রীলঙ্কার মতোই আমাদের পরিণতিটা হবে, আর সেটা হয়েওছে। আসলে যেই মুহূর্তে নিউজটা দেখেছিলাম সেই মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে 5 আগস্ট প্রায় 2:30টার দিকে এই মুহূর্তটা বাজে, এই 2:23 বাজে। তো এত মানুষের ঢল দেখে না নিজের মধ্যে এত ভালো লাগছিল, আনন্দ লাগছিল যে আজ তো কিছু একটা হয়েই ছাড়বে। আর এত মানুষ, লাখো মানুষ, আসলে কোনো মানুষ মনে হয় আর বাসায় ছিল না, সবার একটাই টার্গেট ছিল যে আজকে কিছু একটা করে ছাড়বে, আর করে ছেড়েওছে। সামান্য কিছু বিষয় নিয়ে শুরু হয়েছিল এই কোটা আন্দোলন, কিন্তু এই ছোট্ট একটা বিষয় যে কখন এই বিশাল পরিমাপ একটা মানে আকার ধারণ করবে এটা কিন্তু কেউ কল্পনাও করেছিল না। হয়তো বা শেখ হাসিনাও কল্পনাও করেছিল না যে হঠাৎ করে তার জীবনে এত বড় একটা ঝড় আসবে আর এই রকম পরিণতি হবে। প্রথমেই যদি সব কিছু মেনে নিত হয়তো বা আজকে তাকে সেই দিনটা দেখতে হতো না। নিউজ দেখতে দেখতে দৌড়ে আসি বারান্দায়, এসেই শুনি তোমার অনেক ফুর্তি করছে বাইরে, আনন্দ বা তালি মারছে যে হ্যাঁ বিজয়টা হয়ে গিয়েছে। তখন এসে আমরা আবার দেখছি যে হ্যাঁ হেডলাইনে যে গণভবন জনগণ নিয়ে নিয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তো মানে আনন্দের শেষ ছিল না এই মুহূর্তটাতে আমাদের। তবে এটা সত্য কথা যে ছাত্র আন্দোলনের সুযোগকে সদ্ব্যবহার করেছে বিরোধী দলগুলো, যার কারণে তারাও মহা খুশি আজকে যে শেখ হাসিনার পতন দেখে। কোন দল বিজয়ী হলো আর কে হেরে গেল সেটা আমাদের কাছে বড় মুখ্য বিষয় না, আমাদের বিষয় হচ্ছে শান্তি চাই, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, আমরা স্বাধীনভাবে বেঁচে থাকি, কোনো দাস হিসেবে না। আমাদের দেশটা কিন্তু স্বাধীন, আমরা সবাই স্বাধীন, এটাই আমাদের আসলে চাওয়া পাওয়া। তবে কিছুদিন ধরে না টিকটকে একটু ভিডিও দেখেছি, মানে যখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অফ থাকে তখন কিন্তু মানুষ টিকটক বা ইউটিউবে বেশি সময় কাটিয়েছি আমরা বাংলাদেশিরা। তো সেইখানে না আমি বেশ কিছু টিকটকে দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আমরা চাচ্ছি মিজানুর রহমান আজহারীকে, আর এটা আমার এত ভালো লাগছিল যে আসলে আমরা চাইলেই তো আর হয়ে যায় না, আসলে কিছু নিয়মকানুন সব কিছুই থাকে। তবে যদি আমাদের প্রধানমন্ত্রী মিজানুর রহমান আজহারী হতো এর চেয়ে বড় জয় বা বিজয় আমাদের জন্য আসলে কোনো কিছুই হতো না। তবে সত্যি সেই মানুষটা যাই হোক এখন অন্তত দেশে ফিরে আসবে, তার জন্য আমরা অনেক খুশি। এত ভালো মানুষটাকে এতদিন ধরে দেশের বাইরে রেখে দিয়েছে, দেশে আসতে দেয়নি, এটা কিন্তু তার উপর অনেক অত্যাচার হয়েছে। আসলে শেষ ভালো যার জগৎ ভালো তার, তো শেষটা কিন্তু আমাদেরই হয়েছে, ইনশাল্লাহ আমাদের জগৎটাও ভালো হয়ে যাবে। তো শেষ নিউজে একদম দেখছিলাম যে হ্যাঁ শেখ হাসিনা কেমন করে হেলিকপ্টারে চড়ে পালিয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আমি জানি না আসলে কি বলেছি না বলেছি, কারো যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমার চোখে দেখো, তবে এটা আমার পার্সোনাল মতামত, আর এই মতামত অবশ্যই আমার স্ট্রং মতামত, এটা আমার মতামত, এটা থাকবেই। প্রধানমন্ত্রীবিহীন যখন বাংলাদেশ তখন তো সেনাবাহিনী তাদের দায়িত্বটা বুঝে নিবেই, এটা স্বাভাবিক। তবে এগুলো আমাদের জন্য খুবই নতুন ছিল, হয়তো বা বাংলাদেশে এইরকম আসলে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া এই প্রথম হয়েছে। রেদওয়ানের বাবার মুখে শুনেছি, আমার হাজব্যান্ড বলেছে যে এর আগে জনগণ চেয়েছে আর প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ দিয়েছে বা এইভাবে দেশ ছেড়ে পালিয়েছে, এটাই কিন্তু প্রথম। তবে আমি বলবো যে শেখ হাসিনা যে কোনো কিছু করে নাই তা না, উনিও দেশের জন্য অনেক কিছুই করেছে, উনি একটাবারও স্বপ্নে ভাবে নাই কিন্তু যে তার শেষ পরিণতিটা এইরকম ভয়ঙ্কর কিছু হবে। তবে আমাদের জন্য অনেক খুশির দিন, তো সেই খুশিতে কিন্তু আমরা এখন কফি খাচ্ছিলাম আর এনজয় করছিলাম যে না এখন তো কফি খাওয়াই যায়, শান্তি শান্তি লাগছিল। তো এটাই ছিল আমার আজকের দিন, আর আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, বাংলাদেশের জন্য আজকের দিনটা অনেক স্পেশাল, সো আমি এই দিনটাকে ভুলবো না। তো এটাই ছিল
ছিল আমার আজকের ব্লগ। আর আজকের দিনটা আমি এভাবেই আমার অর্গানাইজ করেছি, আমার পরিবারটাকে, আমার বাসাটাকে এইভাবে সুন্দর করে সাজিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই আমটা কেটেছি হচ্ছে আমার ছোট বাবার জন্য। তো তোমরা ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।